দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি তিব্বত লাক্সারি সুপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার আয়োজন। সাথে তো আছি আমি শাহরিন জেবিন। আর দর্শক, আমার আজকের পর্বের অতিথি খুবই পছন্দের দুজন শিল্পী, আমার আপনার সবার। আমার সামনেই আছেন অভিনেতা নির্মাতা শরাফ আহমেদ জীবন এবং তার পাশে আছেন অভিনেত্রী পার্সা ইভানা। দুজনকেই স্বাগত আজকের এই আয়োজনে। থ্যাংক ইউ। অনেকক্ষণ ফর্মাল ছিলাম, আর থাকতে পারবো না। আচ্ছা, ওয়ান সাইড প্রেম হয়েছে দুজনের, ওয়ান সাইড লাভ, এই এক্সপেরিয়েন্সটা আছে কি? সরাসরি জিজ্ঞেস করলাম আর কি। আমার তো আছে, মনে আছে। আই থিঙ্ক প্রত্যেকটা মানুষের জীবনে ওয়ান সাইডেড লাভ থাকে, মানে এটা নট নেসেসারি যে ওই ধরনের ভাই লাভ। ডিরেক্ট উত্তরটা দাও, হাইপোথেটিক্যাল সবাই জানে। হ্যাঁ, সবার জীবনেই থাকে। তোমার আছে কিনা ওইটা বলো। ছিল ছিল, হ্যাঁ। ওকে, আর জীবন ভাইয়ের ওয়ান সাইডেড লাভের স্টোরিটা শুনতে চাই। সে তো আপনি তো সরাসরি বলেই দিয়েছেন আছে বা ছিল। আমার স্টোরিটা খুবই ইন্টারেস্টিং। ছোট্ট করে একটু শুনি না। হ্যাঁ, ওইটা সম্পর্কে আমার খালাতো বোন হইতো, তো ওরা আমাদের অন্য ডিস্ট্রিক্টের আর কি। আচ্ছা, তা আমি আমার খালাতো বোন মানে কি আমার নানার বন্ধুর একটু দূর সম্পর্ক নাতনি আর কি। হ্যাঁ, খালাতো। কিন্তু আমার আম্মু পর্যন্ত ওনারা খুব কানেক্টেড ছিলেন, আমাদের জেনারেশনে আবার এত কানেক্টেড ছিল না। তো নাম বলবো না। তো ওই খালাতো বোন আর কি, সম্পর্কিত খালাতো বোন, ওনার সম্পর্কে আর কি আমার আম্মুর কাছে অনেকদিন পরে বেড়াতে গেছে যে অমুকের মেয়েটা তো খুব সুন্দর হয়েছে, হারে। তো গল্প শুনি আমি এক ধরনের প্রেমে পড়ে গেলাম। তখন আমি ক্লাস 7-এ পড়ি। ওই বয়সটা কিন্তু এরকম হয়, শুনে শুনে প্রেম হয় একটা। তারপর ক্লাস 9-এ যখন আমি উঠলাম, ক্লাস 8-এ পরীক্ষা দিয়ে, তখন উইন্টার ছিল, আমাদের পরীক্ষা শেষ হলো 15 তারিখ। 16 তারিখ ওই খালামনির বাড়িতে বেড়াতে গেলাম। আচ্ছা, আসলে বেড়াতে যাওয়ার উদ্দেশ্য ছিল এটা আর কি, দেখতে যাওয়া না? দেখতে যাওয়া। তারপরে এই ওয়ান সাইডেড আমার অনেক দিন ছিল, এবং আমি আবিষ্কার করলাম যে যত সময় যাচ্ছে তত মেয়েটা আমার চেয়ে লম্বা হয়ে যাচ্ছে। আমার এক বছরের জুনিয়র ছিল, এক ক্লাস জুনিয়র ছিল। তো আমার মনে হয়েছিল যে না, এটা আর তাহলে হবে না। তারপরে এইভাবে নানান কবিতা শোনাইতাম, কবিতার কোড দিতাম। তখন তো ক্যাসেট ছিল, একটা গান রেকর্ড করে দিতাম, কিন্তু বুঝতো না। ফাইনালি আমার কাছে মনে হয়েছিল, আমি যখন ইন্টারমিডিয়েট পাস করার পরে ইউনিভার্সিটিতে ভর্তি হইলাম, তখন মনে হলো যে আই গট সামথিং, এইটা আমি শো করতে পারি যে আমি তখন এই। কিন্তু যখন আমি তাকে বলতে গেছি, সেটাও আমি নিজে না, আরেক ফ্রেন্ডকে দিয়ে আমি বলাইলাম, আমার ক্লোজ ফ্রেন্ডকে দিয়ে, তখন সে বললো আমার তো হয়ে গেছে। তো আমার ফ্রেন্ড জিজ্ঞেস করলো কি হয়ে গেছে, রুবেল ভাইয়ের সাথে আমার হয়ে গেছে। তো বলে যে না, তোমাকে তো জীবন পছন্দ করতো। বলে যে উনি অনেক দিন বলছে যে খালি আমাকে, আমার সাথে খালি একটা সিরিয়াস কথা আছে, উনি আর কথাটা বলে নাই। তো এরকম প্রচুর ঘুরাইছে। তো ওইটা নিয়ে আমি পরে প্রোডাকশন করছি দুইটা, সিরিয়াস একটা কথা আছে এবং সিরিয়াস কথার পরের কথা, যেটাতে মুশারফ ভাই অ্যাক্টিং করছিল। স্টোরি ওয়ান সাইডেড লাভ। আচ্ছা, ওয়ান সাইডেড লাভের স্টোরি যখন জীবন ভাই বলছিলেন, তখন ইভানা দেখলাম যে কিছু একটা মেমোরাইজ করছে আর তাকাচ্ছে আর চোখে আর একটু ব্লাশিং। হ্যাঁ, ওরও একটু মনে পড়ছে মনে হয়। একটু শুনি না ওয়ান সাইডেড লাভের বলো বিষয়টা। বলো। ওয়ান সাইডেড লাভ মানে একজনকে পছন্দ ছিল ছোটবেলায়, মানে দেখতে ভালো লাগতো, কিন্তু আসলে কখনো বলা হয় না আর কি। মানে কিছু মানুষ থাকে লাইফে যাদেরকে দেখতে ভালো লাগে দূর থেকে সুন্দর, সেরকম আমারও ছিল আর কি। কিউট করে বলছে মিষ্টি মেয়েটা। কি নাম? নাম তো বলবো না, আপনি তো বলেন নাই। শুধু শুধু দেখা গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, নাম বলে বিপদে ফেলতে চাই না। না, একদম রাইট, ইভানা ঠিক বলেছে, এটা দরকার আমি নাই যার বলার। কথা বলছি, ওনার নাকি, ওনার মেয়ে নাকি ইউনিভার্সিটিতে পড়ে। বাবা, তার মানে তো এটা আমি, আমার যোগাযোগ নাই তো, আমি আমাদের বাড়িতে গেছিলাম, আমি তখন ঢাকায়, তো আম্মু বললো আর কি যে ওকে, ওয়ান সাইডেড লাভ তো আবার ছোটবেলার ভালোবাসা, জীবন ভাই সেটা মনে আছে আর কি। হ্যাঁ, মনে থাকবে না করে, ভালোবাসা আসলে ভালোবাসা ভোলা যায় না, আর প্রথম প্রেম তো আরো ভোলা যায় না। এটা অবশ্য ঠিক, হ্যাঁ, এটা অবশ্য ঠিক। সেটা ওয়ান সাইডেড হোক আর বোথ সাইডেড হোক। এ তো প্রেমের আলাপ শুনছিলাম, হ্যাঁ, তাও আবার ওয়ান সাইডেড লাভ স্টোরির গল্প শুনছিলাম। যদি ক্রাইসিসের গল্প জানতে চাই জীবনের, মানে এখন পর্যন্ত জীবনের ফেস করা সবচেয়ে বড় ক্রাইসিস কি, দুজনের কাছে যদি জানতে চাই, কি আগে বলবেন? ইভান আগে বলুন। বড় ক্রাইসিস? হ্যাঁ, আমরা আর্টিস্টরা প্রতিনিয়ত ক্রাইসিসের মধ্যে দিয়েই যাই, একটা চেয়ে একটা বড়। তো আমার লাইফের আমার স্ট্রাগলটাও অনেক বেশি, এখনও স্ট্রাগল করছি। প্রত্যেকটা ফেজেস আলাদা আর কি। ছোটোবেলায় যখন একটা সময় ছিল যে আমি যেহেতু বড় মেয়ে, আমরা টুইন্স, তো আম্মু আমাকে অনেক কিছু শিখিয়েছে, নাচ গান, অভিনয়টা কখনো শেখা হয় নাই, কিন্তু নাচ গান, ছবি আঁকা, এগুলা। তখন মনে আছে যে স্কুল থেকে ড্রেস চেঞ্জ না করেই চলে যেতাম নাচ টাচ শিখতে।
তো এগুলো কিন্তু লাইফের ক্রাইসিস, যে এত কষ্ট করা ছোট বয়স থেকে। আমি অনেক ছোটবেলা থেকে নিজে ইনকাম করি, সো আমার সবসময় একটা ইয়ে থাকতো যে আচ্ছা এই শোগুলো করে এত টাকা পাবো, তাহলে এটা দিয়ে কিভাবে ফ্যামিলিতে কি দিব, বা ওই ক্রাইসিসটা অলওয়েজই ছিল। So, এই মুহূর্তে অনেক বড় ক্রাইসিসের কথা মনে পড়ছে না, বাট প্রত্যেকটা সময় আমরা লাইফে ক্রাইসিসের আসলে মধ্যে দিয়ে যাই। প্রতিদিন প্রতি মুহূর্তে কিছু না কিছু ক্রাইসিস ফেস করতে হয়। তবে আমি যদি এই জীবন ক্রাইসিস ভাইয়ের গুলো আমি কাছে আসি, হ্যাঁ আমি যে ওর সাথে একটু অ্যাড করি, ওই ক্রাইসিস গুলো আছে বলেই হয়তো তুমি আজকে আমি নিজে এখানে, হ্যাঁ রাইট আজকের পার্সন রাইট। একদমই। তো জীবন ভাইয়ের মানে জীবনের এখন পর্যন্ত ফেস করা সবচেয়ে বড় ক্রাইসিসটা কি? এই তো ইভানও তো এক ধরনের ক্রাইসিসের কথা আমি বললোই। মানে ওই অর্থে ব্যাপক কোনো ক্রাইসিস ফেস করি নাই, কিন্তু এখন আমার একটা টাফ টাইম যাচ্ছে আর কি। মনে হয় যে আমি কখনো টেনশন করি নাই, কখনো স্ট্রেস নেই নাই। আমার কাছে এগুলো মনে হয় যে টেনশন করলে হাসতে হাসতে টেনশন করব। আমি পার্সোনালি খুবই ফান লাভিং গাই, অ্যান্ড আমি হাসি খুশি থাকতে পছন্দ করি, অন্যদেরকেও হাসি খুশি রাখতে পছন্দ করি। আমি যখন আড্ডায় থাকি, এখানে আমাদের মোটামুটি সবার সাথেই টুকিটাকি আড্ডা হয়েছে, তো কিন্তু এই সময়টা একটু খারাপ যাচ্ছে আর কি। রাইট নাও একটা বড় ক্রাইসিস পিরিয়ড কাটাচ্ছে যাচ্ছে, জীবন এটা ভাই। প্রফেশনালি, ব্যক্তি জীবন, সোশ্যালি, professional হ্যাঁ, সবকিছু মিলিয়ে, তাই পার্সোনাল তো? লাইফ সবকিছু মিলিয়ে একটু যাচ্ছে। বাট আমার মনে হয় যে এইটা একটা মানুষকে আরো পরিপক্ক করে, মানে ম্যাচিউর করে আর কি, যে এই জিনিসগুলো যদি ফেসই না করি তাহলে আর আমার মানুষ কাছে কি? মনে হয় যে ক্রাইসিস মানে হচ্ছে একটা অভিজ্ঞতাও বেশি, Exactly, তাই না? experience, ক্রাইসিসের গল্প কেন বলছি এটা বলবো, বাট তার আগে একটু জানতে চাই, রাতে ঘুমানো হয় কি পুরো ফুল অন্ধকারে নাকি একটু হালকা লাইট? না, আমি তো ডিম লাইট এখনো জ্বালাই, একদম লেজিট, আমি মিথ্যা কথা বলছি না। আমার লাল কালার একটা ডিম লাইট আছে, আমি অন্ধকারে ঘুমাতে পারি না। এটা ছোটবেলা থেকে আমার প্র্যাকটিস। ও, সে অন্ধকার পছন্দই করে না। অন্ধকার পছন্দই করে না, আর ভয় I পাবো hate- অন্ধকারে এরকম। হ্যাঁ, আর আমার ভয় জীবন লাগে। ভাইয়ের কি অবস্থা একটু শুনি। ছেলে মানুষের যা হয় আর কি। আমি তো গ্রামে বড় হয়েছি, তারপরে মফস্বল শহর, তারপরে ঢাকায় হলে থাকা, মেসে থাকা, নানান লাইফ। তো ওই ডিম লাইটটা আমার জন্য আসলে ড্রিমের মতোই ছিল। বা বিলাসিতা বা অন্য বিলাসিতা না, মানে ওইটা আসলে এতটা কনসার্ন ছিলাম না আর কি, যে মানে জীবন জীবিকা, ঘুম, সকালে উঠতে হবে, এইসব বিষয় ছিল। তারপরে যখন বিয়ের পরপর মনে হয় যে কিছুদিন মনে হয় যে ডিম লাইট জ্বালানো হয়েছে, পরে আসলে তেল, লবণ, ওই পেঁয়াজ রসুনের পেঁয়াজ গল্প রসুন, ঢুকে বাচ্চার গেছে স্কুল, না? অফিস, কাজে যাওয়া, এইসব মিলে মনে হয় যে পরে আর এটা থাকে না। বাট আমার মনে হয় যে ডিম লাইটটা পরিবারে থাকলে ভালো, ভালো বা না, রুমে ডিম লাইট থাকলে থাকা ভালো, ভালো মানে আসলে। হ্যাঁ। মানে একদম অন্ধকারে Okay, থাকা ক্রাইসিসের ভালো গল্প না। বলছি, ডিম লাইটের গল্প বলছি, এটার একটা বিশেষ কারণ আছে। সেটা মনে হয় আপনারা নিজেরাও জানেন, আপনারা তো জানবেনই, আর সে সাথে দর্শকরা হয়তো কিছুটা জানে। বাট আমি একটু আনুষ্ঠানিকভাবে যদি বলি যে আপনার একটা কাজ এসেছে আপনার পরিচালনায়, আপনি অভিনয় করেছেন সেখানে, এবং সেখানে পারসা ইভানা অভিনয় করেছে, মোশাররফ করিম অভিনয় করেছে, ডিম লাইট ওয়েব ফিল্ম। আর তানজিকা আমিন, আর তানজিকা আমিন অভিনয় করেছে, এক্স্যাক্টলি। তো ডিম লাইট এটা নিয়ে শুনবো, বাট তার আগে একটু জীবন ভাই বলেন তো, যে এবছরের শুরুর দিকেই আমরা আপনার একটা সিনেমা পেয়েছি, চক্কর ৩০০, আবার এখন বছরের শেষটায় এসে ডিম লাইট পেলাম ওয়েব ফিল্ম, সেখানেও আপনার নায়ক মোশাররফ করিম। মানে কে কার কাছে ধরা আগে এটা বলেন তো? না আমাদের কারো কাছে কারো কোনো ভিডিও নাই, এটা আমি ভিডিও ধরা মানে কি ভিডিও? মানে এখন স্ক্রিনশট দিয়েও মানুষে বিশ্বাস করে না যে না এটা ফটো, সো ভিডিও নাই। ইমোশনালি একজন আরেকজনের কাছে ধরা। আচ্ছা, ইমোশনালি। হ্যাঁ, মানে Okay, এখানে আমাদের রেশনাল ভাবনাটা বা আমাদের সম্পর্কের জায়গাগুলোতে খুব কম, আমরা খুব ইমোশনালি কানেক্টেড। আচ্ছা, এই জন্যে যদি কোনো স্টোরি বা ক্যারেক্টারের যদি অপরচুনিটি আসে, ডেফিনেটলি আমার ফার্স্ট প্রেফারেন্স থাকে আসলে মোশাররফ করিম। সেটা কমার্শিয়ালি কতটুক হিট হবে ওইটা আমি আসলে চিন্তা করি না। ইমোশনালি আসলে ধরা খেয়ে আসছেন। হ্যাঁ, ধরা তো খেয়ে আমি যদ্দূর শুনেছি ভাবি, মানে মোশাররফ করিমের ওয়াইফ যিনি, তিনিও নাকি আপনাদের এই সম্পর্কটা নিয়ে সন্দেহ করেন। না, এটা ওইরকম ভাবে না। আমার কাছে মনে হয় আর কি, আমি যেটা বলি আর কি, যে আমাদের যে সম্পর্ক, এটা যদি ছেলে মেয়ের সম্পর্ক হইতো, যে মোশাররফ করিম ছেলে, আমি মেয়ে, ঠিক আছে, যে এটা জীবন না হয়ে জেবিন যেটার নাম, তাহলে এতদিন সংসার মোশাররফ করিমের থাকতো না। ও মাই গড। আচ্ছা, শুটিং এর সেটে কি এরকম কিছু ফিল হয়েছে ইভানার? ওনাদের খুব ভালো বন্ডিং, যেটা আমি ফিল করতে পেরেছি। ওকে। যে জীবন ভাই কিছু একটা বলার আগেই মোশাররফ ভাই বুঝে যায়, বা মোশাররফ ভাই কিছু একটা ইঙ্গিত করলে জীবন ভাই বুঝে যায়। এতো বন্ডিং ইজ ভেরি গুড। মোশাররফ ভাইয়ের এটার সাথে যুক্ত হবার একটা কারণ আর কি। তো আমি যদি একটু জানতে চাই যে ইভানা এটার সাথে কিভাবে যুক্ত হলো, এই প্রজেক্টটা বা এই ডিম লাইটের সাথে? ওইটা ইভানা
ওই তখন আমরা ব্যাচেলর পয়েন্টের শুটিং করি, তো আমার একটা ক্যারেক্টার ছিল চক্করে, যে একটা জার্নালিস্ট। তো আমি ইভানাকে বলছিলাম যে একটা জার্নালিস্ট ক্যারেক্টার আছে, একটা সিন তুমি এটা স্পেশাল গেস্ট হিসেবে করবা। সে বলে অবশ্যই করবো। এরপরে কয়েকদিন পরে আবার দেখা, এই কই আপনার শিডিউল কবে কবে শুটিং করবো? আমি বললাম একটা দৃশ্য করবো, এটার জন্য এত টাকা দাও। আমি তো ঠিক আছে স্কেজুল করতেছি। এরপরে আর ওনার সাথে আমার আর যোগাযোগ নাই, আর তাকে নেই নেই। আর নেই এটার পিছনে কারণটা কি জানেন? কি কারণ? কারণ ওই দৃশ্যটা বাদ দিতেছি। তো ওইটা একটা, আমি ওর কাছে আমি ঋণগ্রস্ত ছিলাম আর কি, যে আমি commitment করছি। আচ্ছা, চিন্তা করো, মানে এমনি নেয় নাই, চুকায়া है মানে ঋণ শোধ করতে, মানে জীবন ধারটা আর কি শোধ করলো। আচ্ছা, আমি আমি শুনেছি যে শুটিং সেটে নাকি অভিনেতা হিসেবে জীবন ভাই অনেক মানে অনেক এক্সাইটেড থাকে, বা অনেক মানে কি Actor অভিজ্ঞতা হিসেবে? থাকে? হ্যাঁ মানে অ্যাক্টর হিসেবে খুব কুল থাকে, সব প্যারা এডিদেরকে দেয়, এই তোমরা যা করবা করো, আমার বললাম আমি আসতেছি। হ্যাঁ মানে সে নাকি খুবই হ্যাঁ, মানে খুব- অভিনয়টা হ্যাঁ। নিয়ে সে খুবই মানে Concern থাকে। কনসার্ন থাকে, বাট যে- নির্মাতা হিসেবে নাকি সে বিপরীত। নির্মাতা খুবই হিসেবে তো odd। তার টেনশন, ভাই এতগুলা সিন করতে হবে আজকে এই জোনে, সো ওই টেনশনটা কি পুরো কি করে রিভার্স। একটু শুনি না। আমি আমি ইনফ্যাক্ট এমনও শুনছিলাম যে সে নাকি সেটে, তার সেটে একটু রাগান্বিতও থাকে, কিন্তু মানে দেখে তো আমার মাথা মনে একটু হচ্ছে গরম না। আছে, একটু গরম। হ্যাঁ মাথা এটা একটা- অনেক এটা একটা চাপ। মজার ঘটনা আছে। শবনম ফারিয়াকে কোন লাইভে কোন প্রোগ্রামে একবার জিজ্ঞেস করেছে যে জান আপনার প্রিয় কি অপ্রিয় কে? বলেছে আপনার অপ্রিয় ডিরেক্টর কে? বলছে শরফ আহমেদ জীবন। ঠিক আছে, বলছে শরফ আহমেদ জীবন কেন? বলছে যে উনি কথাটা খুব সুন্দর করে বলছে, এই জন্যই কোট করলাম। বলছে যে না উনি উনি আসলে এজ এ পার্সন উনি হিজ গুড, বাট উনি যখন উনি ডিরেকশন দিয়ে উনি খুব টেম্পার্ড হয়ে যায়, তখন উনি একদম কন্ট্রোলে থাকে না। ওনার মনে হয় একটু কাম এন্ড কোয়াইট থাকলে মনে হয় আরো ভালো আর একটু হতো। ভালো হতো। আমি যদি ভুল না আমার মনে হয় শবনম ফারিয়ার কথাটাই আমরা ধরে নিতে পারি। হ্যাঁ একদম পারফেক্ট আছে। জীবনে মারবে আমাকে একটু পরে। হ্যাঁ আমার ডিরেকশনে কাজ করে আমার নামে বদনাম করতে। আমি তো স্বপ্ন ফারিয়াকে কিছু বলি নাই, ও তো সত্যিটাই বলছি। না, প্রিয় আছে তো সে এখনো ইভানার। জীবন ভাই অনেক ফেভারিট অ্যাক্টর আমার। ওয়েন হি অ্যাক্টস আমি যখন দেখি খুব মুগ্ধ হয়ে যাই, মানে এত ন্যাচারাল ডেলিভারি। আমি কয়েকদিন আগেও বিদেশ কাজটা দেখতেছিলাম, অ্যান্ড এত সুন্দর করে ক্যারেক্টারটা প্লে করছে, খুব ভালো। ওকে, ডিম লাইট নিয়ে যেহেতু কথা বলছিলাম, আরো অনেক কিছু জানার আছে, দর্শকদেরও জানাবো, বাট তার আগে ডিম লাইটের একটু টিজারের কিছু অংশ দেখে আসি, কেমন হয়? ফ্যামিলি মেম্বারদের খুঁজতে চান, ফেসবুকে ঢোকেন, এদের ব্লক লিস্ট কি করেন? স্ট্যান্ড আপ কমেডি করি আর কি। এটা কি জিনিস? স্যার জোকার। মানে ছোট্ট একটা ঝলক, বাট অনেক কিছু এখান থেকে অনেক কিছু আঁচ করা যাচ্ছে। তো আমি যদি শেষ দৃশ্যটা থেকে শুরু করি, শেষ সংলাপ, শেষ দৃশ্য, মানে ফ্যামিলি মেম্বার্স, ইভানের কাছে আগে জানতে চাই, ফ্যামিলি মেম্বার্স আছে তো হ্যাঁ ফেসবুকে নাকি ব্লক ফেসবুকে? করা? অনেকের সাথে অ্যাডই নাই, বাট মানে ইউনো যেহেতু আমরা পাবলিক ফিগার, সবাই তো দেখে নেয়, হাইড করারও কিছু নাই। বাট আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে আচ্ছা, আচ্ছা। যাদের ইনস্টাগ্রাম অন্য নাম দিয়ে খোলা। আমি বলছি যে এই নাম দিয়ে কেন খুলছস? বলে আরো বুঝোস না, ফ্যামিলির বাসা- সবাই তো ছবি টবি দেখে রিয়াক্ট করে, এই জন্য অন্য নাম দিয়ে খুলছ। ওই ছবিগুলো আমি একটু দেখতে আমার চাই। ফ্যামিলিতে এমন অনেক, ঠিক আছে দেখো। আবার এমন অনেক মেম্বার্সও থাকে দূর দূর সম্পর্কের, যে তারা হয়তো বা স্বাভাবিকভাবে নিতেও পারে না, একটু বকটকা দিয়ে ফেলে, ওনাদেরকে কিন্তু ব্লক করতে Block হয় করতে আসলে। হয়, হ্যাঁ। জীবন ভাইয়ের কি অবস্থা একটু শুনি। আগে বলেন, ভাবি আছে ফেসবুকে আপনার? মানে আমি নিজেই ফেসবুকে এখন নাই, সো মানে খুবই কম অ্যাক্টিভ আর কি। ওই আচ্ছা। নতুন অ্যাকাউন্টের পরে আসলে অনেককে অ্যাড করা হয় নাই। সো আমি তো মনে করছিলাম আপনি আমাকে ব্লক করে দিচ্ছেন, না না না, তারপরে দেখি আইডি নাই। আমার যেটা হচ্ছে, আমার মা মাঝে মাঝে আমাকে হোয়াটসঅ্যাপে বলে আমার একটু অ্যাকসেপ্ট করো তো। আমি বলি, ঠিক আছে, করে আর করি না। অবশ্য আমার ওই ঝামেলা না, কারণ আমি যেহেতু ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ না, বা মেয়েদের ক্ষেত্রে সেই ঝামেলাটা হয় যে ঘরে একরকম পোশাক পরলো, বাইরে গিয়ে আরেক রকম ছবি দিল, বা ছবির অ্যাঙ্গেল বা এক্সপ্রেশন একটু ডিফারেন্ট হয়, তখন বা স্লিভলেস, স্লিভলেস এগুলো নিয়ে তো আমাদের একটু অ্যাংজাইটি আছে। ছেলেদের ক্ষেত্রে তো আসলে এটা আসলে নাই। নাই। তো যেটা জানতে চাচ্ছিলাম, আমি তো শুরু থেকে ক্রাইসিস নিয়ে কথা বলছি, ডিম লাইট নিয়ে কথা বলছি, যে ডিম লাইটের গল্পটা নাকি মিড লাইফ ক্রাইসিসকে ফুটিয়ে তোলা হয়েছে এর গল্পতে, এবং যেটা গতকালই রিলিজ পেয়েছে এবং অনেকে হয়তো দেখেছে, তাদের কাছ থেকে শুনছি। আপনি যদি একটু বলতেন এই বিষয়ে। আমি মানে স্টোরিটা না বলি, তাই না? না, story বলার দরকার নেই, কারণ spoiler দেওয়া যাবে না। স্পয়লার দেওয়া যাবে না। আগে নামটা নিয়ে বলি।
নামটা আমি আসলে মেটাফরিকভাবে আসলে ইউজ করা, ডিম লাইট, মানে ডিম লাইট আসার সাথে সাথেই, নামটা আসার সাথে সাথে আমরা একটু ভিজুয়াল করে ফেলি, যেটা আমরা শুরুর দিকে আমরা আড্ডায় বলছিলাম যে অন্ধকার পছন্দ না। তো আমার গল্পের একজন চরিত্রে তার অন্ধকার পছন্দ না, সে একটু আধো আলো চায় আর কি, অন্ধকার তার ভয় লাগে। এইটা একটা জিনিস, মানে দুটো জিনিস, অন্ধকার যেরকম আপনাকে এক ধরনের ভয় তৈরি করে, আর অনেক আলো, এই যে এখন যে আলোটা আছে, এই আলোতে কিন্তু আপনি খুব বেশি সময় থাকতে পারবেন না। অনেক আলো আপনার এক ধরনের অসহ্যতা তৈরি করে। আর ডিম লাইটটা এক ধরনের মানে ফিল গুড, যেটাকে আমরা ফিলিং গুড, ওই ব্যাপারটা দেয় আর কি। সো সম্পর্কের ক্ষেত্রেও আসলে তাই, যে অনেক ভালোবাসাবাসীও আমি পাইছি, দেখছি, এইগুলোও আসলে অসহ্য লাগে, আবার ভালোবাসাহীন জীবনও আসলে অসহ্য লাগে। সো এর চেয়ে বরং ব্যালেন্স, ডিম লাইটের মতো আলতো করে আস্তে আস্তে তেল, লবণ, পেঁয়াজও যেরকম সংসারের মধ্যে দরকার, এরকম একটু মারামারি, খুনসুটিও দরকার, মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়া, একটু গোলাপ ফুল, এইগুলোও আসলে দরকার। ইটস এ পার্ট অফ লাইফ। সো রিলেশনশিপের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই মানে মেজর, মানে এটা আমার ফিলিং, মানে এটা ইটস নট লাইক যে আমি খুবই মানে রিলেশনশিপ মেন্টর হিসেবে কথা বলতে চাই, সেটা ওরকম না, এটা আমার ভাবনা আর কি। সো ওই জায়গা থেকে আমাদের গল্পটা ক্রাফট করা আর কি। তো আমরা, ইভানা এখানে আছে, তো ইভানার চরিত্রটা যদিও অনেক সিরিয়াস এবং ইমোশনাল, এবং অ্যাট দ্য সেম টাইম অনেক বোল্ড। আমরা অনেক হাস্যরসাত্মকভাবে বলার চেষ্টা করছি। টিজারেও যতটুকু দেখলাম যে পার্সা ইভানাকে খুব গ্ল্যামারাস, খুব বোল্ড একটা লুকে প্রেজেন্ট করা হয়েছে, এবং আমার কেন যেন মনে হচ্ছে যে ওর চরিত্রটাতেই একটা বিউটি আছে, একটা আছে এটার মধ্যে, চরিত্রটা আছে। ইভানার একটা ডায়লগের সাথে। আচ্ছা, এই যে আপনাদের সব পুরুষ মানুষদের এই একটাই কথা, বিয়ে নিয়ে যেহেতু আপনাদের এত সমস্যা, তাহলে বিয়েটা কেন করেন বলেন তো আমাকে? আবেগে করে ফেলি, তখন কোনো বিবেক কাজ করে না। এটা মোশাররফ করিমের ডায়লগ। ওকে, আমার লাস্ট ইভানের এই ডায়লগটা শুনে আর একটু মনে হলো যে মানে বিয়ে, প্রেম, ভালোবাসা, সম্পর্ক, এগুলোর বিভিন্ন বিষয় মনে হয় উঠে এসেছে ডিম লাইটে, তাই তো? রাইট। আচ্ছা, আমি এবং জীবনেরও, হ্যাঁ, জীবনেরও, রাইট। এখন আপনি বুঝে নেন। জীবন ভাই জানি মানে যা বলে মজাই লাগে, আমার শুনতে ভালোই লাগে, বাট মাঝে মাঝে একটু কনফিউজড হয়ে যায়। তোমারও কি মানে মজা এবং কনফিউজ দুটোই হয়? হ্যাঁ, দুটোই। ওকে, আমি তো প্রশ্ন করেই যাচ্ছি দুজনকে, যদি দুজনকে ফ্লোরটা দিয়ে দেই, একজন আরেকজনকে প্রশ্ন করবে, কে কি প্রশ্ন করবে কাকে? একটা করে, জীবন ভাই একটা প্রশ্ন করবে ইভানাকে, ইভানা একটা প্রশ্ন করবে জীবন ভাইকে। বিয়ে করবা কবে? ও গড, জীবন ভাই প্লিজ, আপনি জানেন আমি করব না এখন বিয়ে। এটা কি ডিম লাইটে অ্যাক্টিং করার পরে মনে হইছে? মানে জীবন ভাইয়ের সাথে আমার জার্নিটা তো লং টাইমের, সো উনি তো জানে যে আমি জানি এই প্রশ্নটা করলেই ওর রিঅ্যাকশন, আসল রিঅ্যাকশনটা পাওয়া যাবে, তখন সেই ইন্টারভিউতে থাকবে না। ওকে, মানে উত্তরটা কি? না, এখন করছি না। নো, she said no. ইভানা একটা প্রশ্ন করবে। ভাই, আপনার নেক্সট সিনেমা থেকে আমাকে কাস্ট করবেন? দারুণ, একদম পারফেক্ট অ্যাক্ট্রেস হিসেবে ছিল প্রশ্নটা। আমি নেক্সট সিনেমাতে নায়িকা নিব। নায়ক আমি কি তাইলে নায়িকা না? মানে কি এটা আমাকে জাস্ট ইনসাল্ট করে, কি খারাপ। আমি বলছি নায়িকা নিব, এখন সেটা তুমি হলে তুমি। প্রশ্নটা করাটাই উচিত হয় নাই আমার। আমি কি শাকিব খান নাকি? আচ্ছা, শাকিব খানকে তাসনিয়া নাকি ফারিন বলছে যে নেক্সট সিনেমা তো নিয়ে নিছে, তো তুমি শাকিব খানকে কি বলো? ভুল মানুষকে বলছো। না, তাহলে আমি ইভানার কথা রেশ ধরে যদি জানতে চাই, আপনার নেক্সট সিনেমাটা আসতেছে কবে? আগামী বছর করব, আগামী বছর উইন্টার ধরে আর কি। ওকে, একটু শুটিংয়ের গল্প শুনতে চাই। শুটিং সেটে আসলে অনেক কষ্ট করেই কাজ করতে হয়। হ্যাঁ, অভিনেতা, অভিনেত্রী, শিল্পীরা যারা আছেন সবাই, কলাকুশলীরা সবাই যেমন কষ্ট করেন, নির্মাতারও অনেক চাপ থাকে মাথার মধ্যে যে কাজটা কমপ্লিটলি শেষ করতে হবে। এই কষ্টের গল্পের মাঝেও কিন্তু কিছু মজার কিছু থাকে, তো সেই গল্পটা একটু শুনতে চাই ডিম লাইটের সেটের। মজার, আমাদের মজার এক্সপিরিয়েন্স খুবই কম মনে হয়। হ্যাঁ, আমরা আসলে এবার আমরা খুব রাশেই ছিলাম বলতে গেলে। এক একটা জোনে, মানে অনেক জোন ছিল তো এই কাজটাতে, একটা জোনেই তো সব সিন ছিল না। কোনোদিন হাউস, কোনোদিন শেফস টেবিল, এখানে সেখানে, মানে অনেক জোন ছিল। মজার এক্সপিরিয়েন্স খুব একটা বেশি মজা হয় না, বাট আমি অনেক বেশি টেন্সড ছিলাম।
কেন? যে আমি 1 বছর পর ক্যামেরার সামনে দাঁড়াইছি জীবন ভাইয়ের কাজ মানে আফটার 1 ইয়ার। সো এমনি মানুষের কাছে যে পরিমাণ শুনে নেগেটিভ কথা, আই কেম রাগী, ফ্রম নিউ এইগুলা। ইয়র্ক। এবং এটা প্রথমবার জীবন ভাইয়ের পরিচালনায় কাজ করেছে। প্রথমবার 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 আমরা চরকিত- কোয়ার্টিস্ট হিসেবে অনেক কাজ করছি। হ্যাঁ, Artist হিসেবে তো চরকিত আমরা দেখেছি। প্রথমবার, জীবন ভাই ডিরেকশনেও প্রথমবার। আচ্ছা, সো আই আচ্ছা। ওয়াজ রিয়েলি নার্ভাস, আমি যে মজা করব ওইটাতেই ছিলাম না। আই ওয়াজ রিয়েলি সিরিয়াস অ্যাবাউট মাই হ্যাঁ ক্যারেক্টার। খালি সারাক্ষণ খালি স্ক্রিপ্ট মুখস্থ করতাম। হ্যাঁ। আমি যে ধরবে রাখো এগুলো, মুখস্থ করো কেন? আমি বললাম যে এটা শেষ সময় রিহার্সালের সময় এগুলো কিচ্ছু থাকবে না, শুটে থাকে আমি তুমি চিন্তা মুখস্থ করো করতেছিলাম না। যদি একটা বকা খাই জীবন ভাই তাহলে তো আমি হয়ে যাবো। শেষ। কিন্তু ও জানে না আমি মেয়েদেরকে বকা দিই না। বাট ওই টেন্স। আচ্ছা, জীবন ভাইয়ের কি কিছু মনে পড়ছে এই মুহূর্তে শুটিং সেটের কোনো মজা গল্প? না, একটা যেকোনো বিষয় গল্প। একটা বিষয় ও বলে নাই, যেটা এটা ইচ্ছা করে, আমি জানি না ইচ্ছা করে বলে নাই, কেন আমাদের আসলে এই শুটিংটা ছিল একটু দুঃখজনক। আসলে শুটিংয়ের 1 সপ্তাহ আগে আমার চিকনগুনি ধরা পড়ে এবং ভয়াবহভাবে। তো আমাদের সিনগুলো যেগুলো হয়েছে এগুলো নিয়ে আমরা অনেক মজা অনেক করছি, মজা করছি। কিন্তু আছে না বিফোর আফটার যে মজাটা করে সেটার সুযোগ ছিল না, কারণ আমরা 10-11 দিন শুটিংয়ের মধ্যে টোটাল এই গল্পের জন্য আরও বেশি দরকার ছিল, কিন্তু আমরা দিন রাত মিলে আমরা কাজটা করছি। কিন্তু আমার যেটা হয়েছে কি, আমি প্রথম দিন শুটিংয়ের দিনই যেহেতু অ্যাক্টিং অ্যান্ড ডিরেক্টিং একসাথে করার তো একটা প্রেশার থাকে, আর শুটিং নিজেই একটা প্রেশার। এমনিতেই শুটিংয়ের আগে রাতে আমার সাউন্ড স্লিপ হয় না, মনে হয় যে আমি পরীক্ষা দিতে গেছি কিন্তু কলমে লেখা উঠতেছে না, এরকম নাইটমেয়ার হয়। তো আমার এর আগে আমি ওষুধ খেয়ে মোটামুটি একটু সাইজ হয়েছি, 10 দিন ছিল, তো সারাদিন অ্যাক্টিংও করছি। এদিন ইভানা ছিল না। হ্যাঁ, সন্ধ্যার সময় মোশারফ ভাই বলতেছে যে তোমার মুখটুক তো ফুলে যাচ্ছে আর পাও তো ফুলে যাচ্ছে, তখন আমি অলরেডি স্ট্রেচার দিয়ে হাঁটি। তো 8টার দিকে আমি কলাপস করলাম প্রথম দিন শুটিংয়ে। কলাপস মানে আমার সেন্স কাজ করতেছে না, এবং আমি মানে সিনের জন্য সবাই রেডি, ওই সিনে আমিও আছি। তো আমার যে অ্যাসোসিয়েট আছে নাহিদ, ওরই স্ক্রিপ্ট লেখা এটা। তো আমি বললাম যে আমি আর পারবো না, বলে আমি মনে হয় যে আমি ব্ল্যাক আউটের দিকে যাচ্ছি। তো মোশারফ ভাইয়ের যেহেতু চিকনগুনিয়া হয়েছিল জাস্ট ফিউ মান্থ ব্যাক, সো উনি আসলে এই পেইনটা জানে। ওনার এখনও ভালো হয় না, আমার মতো এরকম অবস্থা। তো উনি বলতেছে কি হসপিটালে যাবা? তা আমি খালি মাথা নাড়াইছি, পরে আর আমার খেয়াল নাই। তারপরে আমাকে ধরাধরি করে আমরা সিএমএইচে গেলাম, সিএমএইচ থেকে পরে ইউনিভার্সালি আবার 1 সপ্তাহ থাকলাম। শুটিংটাও সো cancel শুটিং হলো। আবার ক্যান্সেল হইল, এবং পরে আবার একটু রিকভারি করলাম। কারণ আমাদের শুটিং, আমরা যারা কাজ করি, আমরা তো শুধু আমাদের এটা ক্রিয়েটিভ কাজ না, এটা তো আমাদের সার্ভাইভাল কিছু ইস্যু, এটার সাথে অনেকগুলো মানুষ ইনক্লুডেড থাকে। তো আবার ব্যাক করলাম, আবার অসুস্থ হইলাম। লাস্টের দিকে 2-3 দিন আমরা শুটিং করছি লিটারেলি আমি হুইল চেয়ারে বসে, এবং শটের সময় জাস্ট খালি দাঁড়ায়, দুজন দাঁড়া দেখতো এরকম এটা। এবং আমার কোনো সিনে আমি মুভিং করি নেই এটা। এবং আচ্ছা। আপনি যদি এখন আমি আপনাকে এটা বলে রাখি, যেহেতু অনিয়ার হয়েছে এটা, আপনি চরকিতে দেখলেন আমার অনেক এক্সপ্রেশনে দেখবেন আমার একটু বিকট ধরনের এক্সপ্রেশন। এই এক্সপ্রেশন এটা হলো পেইনে, এটা হয়তো দাঁড়ায় শারীরিক আছি, অসুস্থতার হ্যাঁ জন্য। শারীরিক অসুস্থতা, মনে মনে গালি দিচ্ছে আর কি, কিন্তু অনস্ক্রিনে তো আর গালিটা দেওয়া যায় না, এটা সো তো আবার পলিটিক্যালি আপনি আবার শুধু যে অভিনেতা এই প্রজেক্টের তাও তাও না, না। আপনি নির্মাতাও। একটা তো মানে চাপ সবচেয়ে থাকে বড় এটা। চাপ। সব আর একটা balance যেটা হলো কি, করতে আমি একটু চাইছিলাম যে একটা ডিফারেন্ট লুকে যাওয়া। টিজারে যেটা এই টিজার একটু কম, ট্রেলার অনেক বেশি। তো ওই আমি চাইছিলাম যে এই লুকটার মধ্যে একটা ইনোসেন্ট একটা ব্যাপার থাকবে, যে নর্মাল যে শারফ আহমেদ জীবন যেভাবে দেখে নর্মাল দাঁড়িয়ে থাকলো ওরকম না, এটা মনে হয় যে একটু ডিফারেন্ট। সো ওকে, কষ্টের গল্প আর না শুনে হ্যাঁ, একটু ওটা মজাই that's করি very এখন। sad, হ্যাঁ। একটা গেম খেলি, একটা মজার, চলুন। চলেন খেলি। এবং গেমটা খুবই ইজি। উঠবো? দুজনেই এর আগেও এই গেমটা হ্যাঁ, এটা তো পার্টিসিপেট আমি করা খেলেছি। হয়েছে। সো ইভানা চলে আসো, এবং জীবন ভাইকে রিকোয়েস্ট করবো চলে আসতে। ডিম লাইটের সেটে যেহেতু মজাটা হয়ে ওঠেনি, আজকে এই ডিম এই যে দেখেন লাইটের আমি এখনো কিন্তু নরমাল হাঁটতে পারি না। কন্টেন্টটার প্রমোশনের এই সেটে আজকে একটু মজা হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ, কি বলেন? ওকে, জীবন ভাইয়ের জন্য লিখা দিয়ে দিলাম ইভানার হাতে, গান বাজতেছে। জীবন যেখানে যেমন, জীবন যেখানে যেমন, আমাদের আমাদের হ্যাঁ দুলাভাই। দুলাভাই। ইয়েই পারছি। এটা আপনার নাটক, কি করে পারলো? হ্যাঁ, পারছেন তো? এবার ইভানার পালা। যত গর্জে তত বর্ষে না, কি? যত গর্জে তত বর্ষে না, যত ঘটে যত গর্জে যত গর্জে যত 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 গর্জে রটে গর্জে তত ঘটে, যত গর্জে তত বর্ষে না। যত রটে তত বটে। ওকে, নেক্সট হয়েছে? নেক্সট।
সবাই সবাই ডিম লাইট ডিম লাইট দেখবেন। ও ওই আগেরটা পারি নাই, কি ছিল আগেরটা? যত গর্জে তত বর্ষে না। ও আমি যত রটে তত ঘটে। ওকে, জীবন ভাইয়ের জন্য অ্যানাদার। আল্লাহ, এটা কিভাবে বলবো? এইটা একটা, এটা একটা। অষ্ট ব্যঞ্জনের গল্প। অষ্ট অষ্ট ব্যঞ্জন, এটা পারবে না। অথচ অষ্ট ব্যঞ্জন, আচ্ছা গল্প, অল্প গল্প, গল্প। হ্যাঁ এর আগেরটা হচ্ছে অষ্ট ব্যঞ্জন। আচ্ছা বাদ, এটা বাদ। ওকে, নেক্সট। চুরমুর, চুরমুর, একসাথে বল। চুরমুর, কুরমুর, হুড়মুড়, কুরমুর, কুরমুর, কুরমুর। বলেন বলেন, চুরমুর, চুরমুর, কুরমুর। ঠিক ছিল তো? চুরমুর, চুরমুর, ওকে ওকে, আমি এবার বলেন। চুরমুর, কুরমুর হয়েছিল? ও চুরমুর হয়েছিল তো। হ্যাঁ চুরমুর হয়েছিল। একটা হইছিল আর কি। অষ্ট ব্যঞ্জন, এটা কিভাবে পারবে মানুষ? এটা বোঝাই যাবে না। হ্যাঁ। ওকে, লাস্ট ওয়ান, ইভানার পালা। রাইট অর রং, রাইট অর অর রং। ইয়া। এটা ইভানার কাজ, ও পেরে গেছে। আচ্ছা, আমি বুঝতেছি না, গান কিন্তু শোনা যাচ্ছে এখান থেকে, আমরা দাঁড়িয়ে শুনতেছি, আপনারা পারতেছেন কেমনে? Next. তাহলে শুনে বাড়ি কই তোমার? কি কই? বাড়ি। বাড়ি কই তোমার? ও শুনছে নাকি? আমি বুঝতেছি না। ইয়েস, আমি রিপিট করছি। একটা স্টেপ হয়ে যাবে নাকি? হ্যাঁ হোটেল হ্যাঁ, রিল্যাক্স, করো। একটা স্টেপ রিল্যাক্স হয়ে গেছে। হয়ে গেছে। হয়ে গেছে। পুরস্কার দেন। জাস্ট রিল্যাক্স, এবার বসে পড়ুন। যদি আমি একটু জানতে চাই যে এই ওয়েব ফিল্মটা গতকালই মুক্তি পেল চরকিতে, সো মানে একদম সাধারণ দর্শক হিসেবে আমার জানতে চাও যে ডিম লাইটে এমন কি আছে যে আমি টাকা খরচ করে সাবস্ক্রাইব করে সময়টা দিয়ে এটা দেখব? বলো। এমন কি আছে? হ্যাঁ, কঠিন অনেক প্রশ্ন। কিছু আছে। একটু শুনি। হিউমার আছে, ওকে, ডার্ক কমেডি আছে, অনেক ইনফরমেশন, অনেক মেসেজ আছে যেটা আমরা অনেকে হয়তো জানি কিন্তু জীবনে অ্যাপ্লাই করি না। সো যখন আমরা কোনো কন্টেন্ট দেখি, আমরা কিন্তু সেই শুধু কন্টেন্টটা দেখি না, অনেক কিছু শিখতেও পারি। এরকম অনেক সিনেমা আছে যেগুলো এখনও মানুষের মনে থাকে। ডিম লাইট এমনই একটা কন্টেন্ট যেটা দেখার পরে কিছু কিছু কথা, কিছু কিছু সংলাপ মানুষ অনেক দিন মনে রাখবে, আমার কাছে মনে হয়। এই জায়গাতে জীবন ভাই কি কিছু যোগ করবেন? ও ইভানা যা বলছে আসলে তাই। আমরা যখন একটা কন্টেন্ট তৈরি করি তখন তো আসলে কিছু বলার চেষ্টা করি, আর সেইটা বলার চেষ্টা মানে হচ্ছে যে আরেকজনকে শোনানোর জন্য, জানানোর জন্য আর কি, সেই চেষ্টাটা তো থাকেই। এটা ছাড়াও এমনিতেই হয়। এবং কোনো আপনি কিছু- তো কোনো- আলাপচারিতায় বলেছিলেন যে জীবনের গল্প আছে এখানে। হ্যাঁ, So, তো ওই জায়গা থেকে জীবনের গল্প তো বটেই, সমস্ত গল্পই আসলে জীবনের গল্প। মানে আপনি যদি গাছের গল্প বলেন, এটাও জীবনের গল্প, গাছের জীবন আছে। অন্য মানুষ ছাড়া অন্য প্রাণীগুলোর গল্প বললেও সেটা হয়। তো মানে যে জিনিসটা আসলে বলার চেষ্টা করা, সেটা হচ্ছে যে প্রথম জিনিসটা হচ্ছে যে আমার এন্টারটেইন করা। এটা একদম এক কথায় যদি আমি বলি, এটা দেখে দর্শক এন্টারটেইনড হবে। এখন এন্টারটেইনড হওয়ার জন্য মানুষের বেশ কিছু এলিমেন্টস থাকে, নানাভাবে মানুষ এন্টারটেইন হয়। হেসে হয়, কেঁদে হয়, ভয়ে হয়, নির্ভয়ে হয়, স্বপ্ন ভাবনায় হয়, নানাভাবে আর কি। তবে আমার জীবন ভাইয়ের এই কথাটা বেশ ভালো লেগেছে, কারণ যে কোনো কন্টেন্ট আসলে আমাদেরকে মানে দর্শকদেরকে বিনোদন দেয়। সো এই বিনোদনটাই আমরা এখানে পাবো। এক্স্যাক্টলি তাই। ওকে, আমরা এই মুহূর্তে কিন্তু বছরের একদম শেষ অংশে আছি, একদম শেষ অংশে। আর অল্প কয়টা দিন পরেই কিন্তু নতুন বছর আসছে। যদি দুজনের কাছে আমি জানতে চাই যে 2025 সালটা তো শেষ হলো, সো মানে জীবনের মানে এই বছরটাতে যোগ বিয়োগের হিসেবে কার কি যুক্ত হয়েছে, কার কি, কে কি বলবেন আসলে, বা এক কথায় 2025 সালটাকে কিভাবে এক্সপ্লেইন করবেন? আমার যেটা হয়েছে যে, না ইভানা বলো। 2025 আমি অনেক কিছু হারাইছি।
আবার অনেক কিছু পাইছি যেগুলো আমি আসলে চিন্তাও করি নাই হয়তো পাবো। হ্যাঁ, আমরা আসলে সেই জায়গাগুলোতে বেশি ফোকাসড হই যেগুলো আমরা পাই না, কিন্তু সেগুলোকে আমরা কেয়ারই করি না যেগুলো আমাদের চোখের সামনে আছে, অপরচুনিটিসগুলো। তো 2025 আমি এটা শিখেছি, হোয়াট ইউ হ্যাভ এমব্রেস দ্যাট, হোয়াট ইজ লস্ট ইজ লস্ট, নেভার লুক ব্যাক। এটাই নেভার দারুণ, লুক ব্যাক। খুবই দারুণ একটা কথা বলেছে। জীবন ভাই কি বলবেন? আমি ওর মতো গুছায় বলতে পারবো না, কারণ আমি জীবনটাকে এত সিরিয়াসলি নিই না, ইভেন দ্যাট আমার কেউ। সো এই হিসাব নিকাশটা আসলে আমাকে দিয়ে হবে না। যদি আপনি মানে অ্যাপারেন্টলি দেখেন, অ্যাপারেন্টলি আমার একটা ছবি মুক্তি হয়েছে বছরের শুরুর দিকে, শেষের দিকে আরেকটা ছবি ওয়েবের জন্য মুক্তি হয়েছে, মানে ইয়ার হয়েছে, হ্যাঁ মুক্তি পেল। সো ওই জায়গা থেকে এটাকে যদি আপনি কাউন্ট করেন যে মানে ইটস অ্যান অ্যাচিভমেন্ট, তাহলে তো এটা ওই ক্যাটাগরিতে পড়ে। আমি ওইভাবে ভাবি নাই। বাট এইটা একটা জিনিস যেটা হয়েছে ইভানের সাথে আমার, এটা যে আমি নিজে মানসিকভাবে আমি মনে হয় একটু ম্যাচিওর হয়েছি, বিকজ আমি অনেক জিনিস এই বছর আমি নিজে, যেটা হয় না যে নিজের সাথে বোঝাপড়া করা, নিজের সাথে শেখা, এই মানে উষ্টা খাইতে খাইতে আর কি। তো এই বছরটা আমি অনেক উষ্টা খাইছি। চক্র একটা ডায়লগ ছিল যে উষ্টা মানে শুদ্ধ বাংলা যেটা বলে হোঁচট। তো এই বছরটা আমি প্রচুর হোঁচট খাইছি। তো এটা মনে হয় আমার একটা লার্নিং। আমার মনে হয় যদি আমি বছর হিসাব করি, দিনক্ষণ হিসাব করি, তাহলে নেক্সট ইয়ারে মনে হয় এটা কাজে লাগতে পারে। ওকে, এই যে নেক্সট ইয়ারের কথা বলছিলেন, সেই সূত্র ধরে আমি যদি ইভানার কাছে আসি, যে 2026-এ দর্শক ইভানাকে কিভাবে পাবে? আমি আসলে একটু স্পেসিফিক বলি, যদি চলচ্চিত্রের কথাটা জানতে চাই, সিনেমায় কি পাবো আমরা ইভানাকে? সেটা ডিরেক্টরদেরকে জিজ্ঞেস করেন, ওরা যদি আমাকে কাস্ট করে তাহলে পাবে। and I cannot force someone যে আমাকে নেন ভাই। কিন্তু This is প্ল্যানটা not কি my আসলে? job. আমার প্ল্যান হচ্ছে ভালো কন্টেন্টের সাথে থাকা, ভালো কাজ, সেটা ছোট পর্দা, বড় পর্দা, যে পর্দাতে বড় পর্দায় হলে তো আরো ভালো। অবশ্যই। জীবন ভাইকে যদি বলি, 2026-এ আমরা কি পাচ্ছি আমরা দর্শক হিসেবে আপনার কাছ থেকে? আমার এখন পর্যন্ত প্রাইমারি প্ল্যান আছে 26-এর সিনেমার কথা তো বলেছেন, 26-এর শেষের দিকে সিনেমা শুটিং এ যাব আর কি। আমার 2-3টা গল্প শেষে, তাহলে আমরা সিনেমা পাবো 27-এ। 27-এ পাইতে পারেন, 28-এও পাইতে পারেন, নাও পাইতে পারেন, সেটা তো আর আমি জানি না। So এটা আপনি ইচ্ছা করে নাও দেখতে পারেন, সেটাও একটা বিষয়। তো ওরকম কোনো প্ল্যান নাই আমার। যেটা আমার একটু ব্যাক স্টেপে আসলে যেতে হবে, একটু ব্যাক ফুটে যেতে হবে আর কি। যে আমার আচ্ছা, লাস্ট এই সিনেমা বানানো টানানো সব কিছু মিলিয়ে টিলে একটু হজবরল অবস্থা আছে। তো ইভেন পার্সোনাল ইন মাই লাইফ, সো এগুলো একটু গোছানোর চেষ্টা করতেছি, একটু ফোকাসড আছে। যে এতদিন তো আসলে মানে একটা কথা আছে না, ডোন্ট ফোকাস অন আদার্স, ফোকাস অন ইউ। সো আমি এখন একটু নিজের দিকে একটু ফোকাস করছি যে আসলে কি করা ওকে। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সেটে আসার জন্য, চ্যানেল 24-এর পর্দায় হাজির হওয়ার জন্য। ডিম লাইটের জন্য শুভকামনা রইল, সাথে দুজনের আগামীর কাজের জন্য অবশ্যই অনেক অনেক শুভকামনা রইল। আমার আয়োজন শেষ করতে হবে, বাট তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্স কালার্স 24 পাওয়ার বাই টাইফুন ফেব্রিকের আয়োজনটা কি মানে শেষ করতে চাই আপনাদের ডায়লগের সাথে। আসলে মানে একটা ডায়লগ আছে এরকম আর কি, যে ওই আমার চরিত্রের নাম কালো রঞ্জন। তো কালো রঞ্জন একটা বলে আর কি এরকম, যে যারা মানুষকে হাসায়, যারা মানুষকে আনন্দ দেয়, তাদেরকে আমি সবসময় ভগবানের মতো দেখি। তো আপনিও কিন্তু আমার কাছে ভগবানের চেয়ে কম না, মানে আমি মোশাররফ করিমকে বলি। কিন্তু কিছুদিন আপনার সাথে থাকার পর এই জিনিসটা বুঝলাম যে এই শহরে মানুষ আসলে সত্যি সত্যি হাসে না। যে হাসিটা হাসে এটা হলো নকল, ভিতর থেকে আসলে হাসে না। তো যেখানে আসল হাসি নাই, যেখানে আসল মানুষ নাই, সেখানে আমি আর থাকতাম না। মানে ময়মনসিংহের ভাষায় বলে এটা খুব সুন্দর ডায়লগ, যে আমি চলে যাব, হ্যাঁ গ্রামে চলে যাব, যেখানে আমার বন্ধুরা থাকে। আমি পুকুরে ঝাঁপ দিব, নদীর পাড়ে হাঁটবো, সন্ধ্যা দেখবো, আলো বাতাস খাবো গ্রামের, আমি চলে যাবো। এরকম একটা ডায়লগ।